নমস্কার সকলকে। আজ আমরা পড়ব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় থেকে ক্ষমতা। তোমরা প্রত্যেকেই তোমাদের যে বইটি রয়েছে অর্থাৎ সাতরা পাবলিকেশনের যে বইটি রয়েছে সেই বইয়ের পেজ নাম্বার 138 এবং 139 ফলো করবে প্রত্যেকে। ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ আমরা ক্ষমতাকে কিভাবে লিখতে পারি? ক্ষমতা ইকুয়াল টু আমরা লিখতে পারি কার্য বাই সময়। কি বললাম আমি? যে কার্য করার হারকে ক্ষমতা বলে। তার মানে কি, ক্ষমতাকে যদি আমি পি দিয়ে ডিনোট করি আর কার্যকে যদি ডাব্লিউ দিয়ে ডিনোট করি আর সময়কে যদি টি দিয়ে ডিনোট করি তাহলে কি লিখতে পারি? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এইভাবে আমরা লিখতে পারি ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়। এবার বলি, কার্য যেমন স্কেলার রাশি ঠিক একই রকমভাবে ক্ষমতাও হলো স্কেলার রাশি, যার শুধুমাত্র একটা মান আছে, কোনো অভিমুখ নেই। এবার যে ক্ষমতা ইকুয়ালস টু লিখেছি কার্য বাই সময়, একে আমরা অন্যরকমভাবেও লিখতে পারি। দেখো কিভাবে, কি বললাম আমি? যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আবার দেখো আমরা ডাব্লিউ অর্থাৎ কার্যকে কি লিখতে পারি? বল অর্থাৎ এফ ইন্টু সরণ এস লিখতে পারি বাই টি। দেখো আবার কি জানি আমরা? যে সরণ বাই সময় ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? বেগ ভি। তার মানে দেখো আমরা ক্ষমতা ইকুয়াল টু কি লিখতে পারি? হয় কার্য বাই সময়, নয় আমরা লিখতে পারি বল ইন্টু বেগ এফ ইন্টু ভি। আমরা এইভাবে প্রকাশ করতে পারি ক্ষমতাকে। এবার বলি ক্ষমতার একক। ক্ষমতার পরম একক হলো সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড। এক সেকেন্ডে এক আর্ক কার্য করার ক্ষমতাকে বলা হয় কি? এক আর্ক পার সেকেন্ড। তাহলে আমি কি বললাম? যে এক সেকেন্ডে এক আর্ক কার্য করার ক্ষমতাকে আমরা বলি এক আর্ক পার সেকেন্ড। ঠিক একই রকমভাবে এসআই পদ্ধতিতে কার্যের ক্ষমতার পরম একক হলো জুল পার সেকেন্ড। মানে এক সেকেন্ডে এক জুল কার্য করার ক্ষমতাকে আমরা বলে থাকি এক জুল পার সেকেন্ড বা 1 ওয়াট। অর্থাৎ আমরা 1 ওয়াট ইকুয়ালস টু কি লিখতে পারি? 1 ওয়াট ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 জুল পার 1 সেকেন্ড আমরা লিখতে পারি। ঠিক আছে, 1 জুল পার 1 সেকেন্ড আমরা লিখতে পারি 1 ওয়াট ইকুয়ালস টু। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট অথবা জুল পার সেকেন্ড আমরা বলতে পারি। আর সিজিএস পদ্ধতিতে কি বললাম? আর্ক পার সেকেন্ড। কি বললাম? আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ড আমরা লিখতে পারি সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক, আর এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড অথবা ওয়াট। আবার এর মধ্যে সম্পর্ক কি? ওয়াট আর আর্ক পার সেকেন্ডের মধ্যে আমরা এর আগে জেনেছি 1 জুল মানে 10⁻⁷ আর্ক। তাহলে আমরা লিখতে পারি 1 ওয়াট ইকুয়ালস টু 10⁻⁷ আর্ক পার সেকেন্ড আমরা লিখতে পারি। নেক্সট হলো ক্ষমতার একটি ব্যবহারিক একক রয়েছে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা একক, যাকে আমরা বলে থাকি হর্স পাওয়ার। অর্থাৎ 550 পাউন্ড ভর বিশিষ্ট কোনো বস্তুকে এক সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট ওপরে তুলতে প্রয়োজনীয় ক্ষমতাকে বলা হয় 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। ভীষণ ইম্পর্টেন্ট এই সম্পর্কটি, তোমাদের পরীক্ষা কিন্তু খুব আসে। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত ওয়াট? কত? 746 ওয়াট। নেক্সট দেখো তোমাদের বইতে রয়েছে 139 নম্বর পেজে যে ক্ষমতার যেখানে 1 নম্বর আছে, অর্থাৎ যাকে আমরা বলে থাকি অভিকর্ষীয় এককও বলে থাকি,
কি রয়েছে যে ক্ষমতার মানে অভিকর্ষী একক সিজিএস পদ্ধতিতে রয়েছে, দেখো গ্রাম সেমি পার সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে রয়েছে কিগ্রা মিটার পার সেকেন্ড। এই এককগুলো একটু ভালোভাবে তোমরা দেখে রাখবে। এগুলো হলো ক্ষমতার অভিকর্ষীয় একক। তো এই এককগুলো একটু ভালো মতো দেখবে প্রত্যেকে, এবং সেই সঙ্গে আমরা নেক্সট যেটা পড়ব তা হলো শক্তি বা এনার্জি। ঠিক একই রকমভাবে যেটা আমরা পড়লাম যে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, শক্তি বলা হবে কার্য করার সামর্থ্যকে। কার্য করার সামর্থ্যকে আমরা বলে থাকি শক্তি। এই শক্তি কার্যের একক আর শক্তির একক সেম। কার্য যেমন স্কেলার রাশি, ঠিক একই রকমভাবে শক্তিও হলো স্কেলার রাশি। এই শক্তি বিভিন্ন প্রকার হয়ে থাকে। প্রকৃতিতে শক্তি প্রধানত 8টি রূপে প্রকাশিত হয়। 1 যান্ত্রিক শক্তি, 2 তাপ শক্তি, 3 আলোক শক্তি, 4 শব্দ শক্তি, 5 চৌম্বক শক্তি, 6 তড়িৎ শক্তি, 7 রাসায়নিক শক্তি এবং 8 পারমাণবিক শক্তি। এবার বলি শক্তির একক। ঠিক কার্যের মতোই সিজিএস পদ্ধতিতে শক্তির পরম একক আর্গ এবং এসআই পদ্ধতিতে জুল। আমাদের বইয়ে বেসিক্যালি আমরা যেই শক্তি নিয়ে আলোচনা করা আছে তা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য অথবা এই 3টি কারণের জন্যই কার্য করার যে সামর্থ্য অর্জন করে। কি বললাম? কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য অথবা এই 3টি কারণের জন্যই কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার যান্ত্রিক শক্তি বলা হয়। এই যান্ত্রিক শক্তিকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। 1 গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি, এবং 2 স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। নেক্সট আমরা দেখে নেব যে স্থিতিশক্তি কাকে বলে অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কাকে বলে। স্থিতিশক্তি সাধারণত কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলা হয়। স্থিতিশক্তি 2 প্রকার। 1 অভিকর্ষীয় স্থিতিশক্তি, 2 স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তো এখানে যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছ এটি হলো অভিকর্ষীয় স্থিতিশক্তির উদাহরণ। কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলে থাকি বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে কি বোঝায়? যে কোনো বস্তু তার আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলা হয় অর্থাৎ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আর প্রথমটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এখানে যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছ তা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি একটি এক্সাম্পল। দুটোর মধ্যে ডিফারেন্স কি? অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এবং ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির মধ্যে দুটোই ডিফারেন্স হচ্ছে এক ক্ষেত্রে অবস্থানের জন্য, অর্থাৎ এই ক্ষেত্রে অবস্থানের জন্য যে বস্তুর অবস্থানের জন্য অবস্থানের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ। আর নেক্সট যেটা বললাম আমি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, সেক্ষেত্রে আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ তাকে আমরা বলে থাকবো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এই দুটোর মধ্যে পার্থক্য একটা অবস্থান একটা আকার। তো এবার আমরা দেখে নিই যে এই যে এটা রয়েছে একটা গাণিতিক রূপ দেওয়া আছে এখানে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি একটা গাণিতিক রূপ দেওয়া আছে। সেটা কি দেখো, এখানে একটা এম ভরের একটা বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় তোলা হয়েছে। এক্ষেত্রে প্রযুক্ত বল কি হবে? আমরা প্রত্যেকেই জানি বস্তুটির ওজন অর্থাৎ এমজি, এবং সরণ কত এখানে দেওয়া আছে? এইচ। সরণ হলো এইচ, অর্থাৎ এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যেতে সরণ এইচ। তাহলে কৃতকার্য কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু, এখানে ভালো মতো দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে? বল ইন্টু সরণ। নেক্সট ডাব্লিউ ইকুয়ালস টু তাহলে আমরা কি লিখতে পারবো? এমজি ইন্টু এইচ। সো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এইচ, অর্থাৎ অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকার্য হলো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এইচ। তো এই এমজি এইচ বস্তুতে অভিকর্ষীয় স্থিতিশক্তি রূপে জমা থাকবে, অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি এখানে বলতে কত? এম জি এইচ। এই হলো
অভিকর্ষীয় স্থিতিশক্তির গাণিতিক প্রকাশ। নেক্সট এবার আমরা দেখে নেব যে গতিশক্তি কাকে বলে। সাধারণত কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুর গতিশক্তি বলা হয়। অর্থাৎ যান্ত্রিক শক্তি দুটো ভাগ, এক স্থিতিশক্তি যেটা আমরা একটু আগে পড়লাম, নেক্সট হলো গতিশক্তি মানে গতির জন্য। স্থিতিশক্তিতে কি দেখলাম যে অবস্থান বা আকারের পরিবর্তনের জন্য যে কার্য করার যে সামর্থ্য লাভ তাকে আমরা বললাম স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। আর নেক্সট হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, যেখানে কি হচ্ছে যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলা হয়। তো এখানে একটা গাণিতিক রূপ দেওয়া আছে যে কীভাবে আমরা কাইনেটিক এনার্জি বের করেছি। তো অ্যাকচুয়ালি জেনে রাখবে যে কোনো বস্তুর ভর যদি এম এবং গতিবেগ যদি ভি হয় তাহলে বস্তুটির গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার। কীভাবে হয় সেটা এখানে দেওয়া আছে, এটা ভালোভাবে একটু ফলো করো। দেখো, ধরা যাক একটা বস্তুর ভর এম দেওয়া আছে। কি বললাম? একটা বস্তুর ভর এম এবং বস্তুটি ভি বেগে গতিশীল। এবার বস্তুটির গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করে বস্তুটিকে থামানো হলো এবং বস্তুটি এস দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল। তাহলে এফ বলের বিরুদ্ধে বস্তু দ্বারা কৃতকার্য কত হবে? দেখো এখানে দেওয়া আছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস হবে, তাই তো? এফ বলের বিরুদ্ধে বস্তু দ্বারা কৃতকার্য কত হবে? এফ এস, এফ ইন্টু এস। নেক্সট তাহলে গতিশক্তি কত হবে? আমি একটু আগেই বললাম কৃতকার্যকেই আমরা কি রূপে প্রকাশ করি? শক্তি রূপে। কার্যের একক, শক্তির একক সেম, তাহলে বস্তুটির গতিশক্তিও কত হবে? এফ ইন্টু এস অর্থাৎ এফ এস হবে। তাহলে বস্তুতে সৃষ্ট মন্দন কত হবে? আমরা কি জানি? এফ ইকুয়ালস টু এম এ। তাহলে মন্দন কত হবে? এ ইকুয়ালস টু এফ বাই এম। তাহলে মন্দন কত হবে? এফ বাই এম। এবার আমরা গতির সমীকরণ দেখি। গতির সমীকরণ আমরা প্রত্যেকেই জানি, দেখো এখানে লেখা আছে যে কোনো গতিশীল একটা বস্তু প্রাথমিক বেগ মনে করো ভি, অন্তিম বেগ ইউ, এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি থেমে গেল। তাহলে এই যে ইউ হচ্ছে অন্তিম, তাহলে এটা কি হবে? শূন্য হবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? শূন্য ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস টু এ এস। আমরা এইভাবে লিখতে পারি। অন্তিম বেগ জিরো, যেহেতু মন্দন তাই এখানে মাইনাস সাইন। ভি হচ্ছে প্রাথমিক বেগ তাই প্রথমে ভি স্কোয়ার লেখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পাবো। কি পাবো? যে ভি স্কোয়ার ইকুয়ালস টু টু এ এস। তাহলে এখান থেকে আমরা এ ইকুয়ালস টু কী পাবো? আমরা এখান থেকে এ পাবো, অর্থাৎ মন্দন আমরা বের করতে পারবো ভি স্কোয়ার বাই টু এস করে। কিন্তু আমরা এখান থেকে কি বের করব? এখানে আমরা ভি স্কোয়ার এর জায়গায় আমরা কি পুট করব? এফ বাই এম। আমরা একটু আগে যেটা দেখলাম যে এ ইকুয়ালস টু এফ বাই এম, সেটা আমরা এখানে পুট করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? অর্থাৎ এখানে আমরা এ না বের করে আমরা বের করব হলো ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার আমরা টু এর জায়গায় লিখব এফ বাই এম ইন্টু এস। বুঝতে পেরেছ কি লিখলাম আমি? ভি স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু এফ বাই এম ইন্টু এস। তাহলে এটাকে আমি একটু রিফ্রেশ করে লিখছি। ভি স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু এফ বাই এম ইন্টু এস। এখান থেকে আমরা দেখো এফ ইন্টু এস, এফ ইন্টু এসকে আমরা লিখতে পারি, দেখো এমটা যদি অপোজিট সাইডে চলে যায় এবং টুটা যদি নিচে নেমে আসে তাহলে কি হবে? দেখো এটা হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম কাইনেটিক এনার্জি এফ ইন্টু এস, যাকে আমরা কাইনেটিক এনার্জি রূপে প্রকাশ করেছি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই বস্তুর গতিশক্তি কত হলো? হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার হচ্ছে কি? এখানে এটা গতিবেগ, গতিবেগের স্কোয়ার। ভি হলো প্রাথমিক বেগ, তার স্কোয়ার করা হচ্ছে। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে? যে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। অনেক সময় তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে গতিশক্তি যে গাণিতিক রূপটি আছে সেটা প্রকাশ করো এবং সেখানে দেখাও যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, বিকজ ভি স্কোয়ার আছে। তো আমরা প্রত্যেকেই জানি যে
মাইনাসের যদি স্কোয়ার থাকে, অর্থাৎ মাইনাস ইন্টু যদি মাইনাস হয়, তাহলে কি হবে? অবশ্যই প্লাস হবে, তাই তো? তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এটা কখনোই কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না, কারণ এম বস্তুর ভর তো কখনোই ঋণাত্মক হতে পারে না। সেকেন্ড হচ্ছে গতিবেগ যদিও বা ঋণাত্মক হয়, স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যাবে। সো বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। তো এখানে বেসিক্যালি তোমাদের যে এখানে রূপটি দেওয়া আছে কিভাবে সেটা হয়েছে সেটাই আমি এখানে তোমাদের বোঝালাম। তো তোমাদের বইয়ে তো ভালো মতো দেওয়া আছে, তো তোমরা চাইলে সেটা পড়তে পারো। তো তোমাদের যে সাতরা পাবলিকেশন বইটি রয়েছে সেখানে অ্যাকচুয়ালি এর গাণিতিক রূপটি তেমনভাবে বলা নেই। তো আমি তোমাদের একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, সেখানে গাণিতিক রূপটি ভালো মতো বলা আছে। যেমন প্রান্তিকের বইটা আছে, প্রান্তিকের বই যদি তোমাদের কারোর কাছে থাকে সেখানে দেখবে পেজ নাম্বার 141-এ ভীষণ ভালো মুখ করে বলা আছে গতিশক্তি যে গাণিতিক রূপটি, সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় যদি আসে সেই পুরো গাণিতিক রূপটি কিন্তু সেখানে প্রকাশ করতে হবে। তো আজ আমরা বেসিক্যালি যা যা পড়লাম, তোমাদের একটাই কথা বলবো যে বাড়িতে এই বিষয়গুলো যা যা পড়ালাম একটু ভালোভাবে পড়বে। নেক্সট দিন আমরা কিছু অঙ্ক করব, ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের অঙ্ক, সেই সঙ্গে শক্তির নিত্যতা সূত্র এবং সেই সঙ্গে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, এবং সেখানে দেওয়া আছে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সে সমস্ত বিষয় নিয়ে নেক্সট দিন আমরা আলোচনা করব। তো আজ আমরা যা যা পড়লাম আশা করি তোমরা বাড়িতে প্রত্যেকে সেই বিষয়গুলো একটু ভালোভাবে পড়বে। নমস্কার।